চাঁদাবাজির যে কথাটা বলা হয়েছে এটা বিএনপি তার নিজের কাঁধে নিয়েছে কেন? আচ্ছা, তার আগে অনেকগুলা বিষয় ছিল, তো আমি একটা একটা করে একটু অ্যাড্রেস করি, তারপর আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। প্রথম যে বিষয়টি, যে দেখেন সিরিয়ার কথাটি প্রসঙ্গটি আসলো, আমার মনে হয় যে সিরিয়ার বাংলাদেশের যে গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থা, মানে ঠিক একভাবে মেলানোর আমার মনে হয় সুযোগটা তো ওই সময় ছিল না। আর আপনি যদি দেখেন যে একটা রাষ্ট্র তো তার একটা স্ট্রাকচারের মধ্যে দিয়েই চলবে। বাংলাদেশের সংবিধান যেটি রয়েছে, সেই সংবিধানে আমার মনে হয় কোনো সমস্যা ছিল না। যতটুকু না সমস্যা ছিল এই সংবিধান মানার ক্ষেত্রে যার দায়িত্ব ছিল সে সেটিকে কতটুকু মানতে পেরেছে। সংবিধানের কোথাও কিন্তু লেখা ছিল না যে আপনি গুম খুন করতে পারবেন, আপনি দিনের ভোট রাতে করতে পারবেন, আপনি বিনা ভোটের নির্বাচন ডামি নির্বাচন করতে পারবেন। এখন হাসিনার মতো একটা ডিক্টেটর আসলে আপনি যতই সংবিধান দেন আর যতই সংস্কার করেন, সে তো ওটাকে ব্রেক করবেই, সে তো কোনো কিছুই মানবে না। তো এটা একটা মূল জায়গা। আর সংস্কারের জায়গাটায় আমরা বলতে চাই যে এখানে দেখেন, এই কথাটা আমরা শুরুর থেকেই বলে আসছি যে যত দিন যাবে, যেহেতু একটা আনইলেক্টেড এবং নির্দলীয় নন পলিটিক্যাল গভর্নমেন্ট এখন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ইন্টারিম পিরিয়ডে দায়িত্ব পালন করছে, বিভিন্ন ধরনের সমস্যাগুলো কিন্তু তারা ফেস করবে এবং আরও ফেস করতে হতে পারে, যেগুলো তাদের জন্য ডিফিকাল্ট অ্যাড্রেস করা। ওয়ারেজ একটা নির্বাচিত সংসদ যদি থাকতো, তারা খুব, আমার মনে হয় আরও বেটার এগুলোকে হ্যান্ডেল করতে পারতো এবং আরও তাদের পেছনে যেহেতু ম্যান্ডেট থাকতো জনগণের, তারা আরও কঠোর কিছু সিদ্ধান্ত নিতে পারতো এবং বাস্তবায়নও করতে পারতো। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা দেখবেন যে হাসিনা পালিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু তার যে সিন্ডিকেটগুলো তারা কিন্তু বাংলাদেশে এখনও রয়ে গিয়েছে এবং দে আর স্টিল অপারেটিং। আপনি দেখেন 3 তারিখে যারা বক্তব্য রেখে আসছে এই গণভবনে গিয়ে, সেই বসুন্ধরা শাহ আলম বলেন বা আপনি আরও যারা ব্যবসায়ীরা, তারা তো এখনও বিদ্যমান। এবং আপনার বাংলাদেশের টেলিকমিউনিকেশন সেক্টর এখন কার নিয়ন্ত্রণে? সামিট কমিউনিকেশনের নিয়ন্ত্রণে। বেক্সিমকো, এই সালমান এফ রহমান তাদের প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে। পাওয়ার সেক্টরেও তাই। তো এখন কিন্তু খুব একটা ভলাটাইল, একটা ভালনারেবল সিচুয়েশনে আমরা রয়েছি। তারা কিন্তু জেলে রয়েছে ঠিকই, কিন্তু তাদের কিন্তু বিভিন্নভাবে তাদের চ্যানেল অফ কমিউনিকেশন ওপেন আছে এবং সামনের দিনে তারা সরকারকে বিপদে ফেলার জন্যে আরও ধরনের কিছু ফেইলিয়ার ঘটাতে পারে। দেখা গেল পাওয়ার সেক্টরে একটা বড় ফেইলিয়ার ঘটাই দিল, বা আমাদের নেটওয়ার্ক যে ব্যাকবোন ইনফ্রাস্ট্রাকচার, সেখানে একটা বড় ধরনের একটা স্যাবোটাজ করে ফেললো। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা চাচ্ছি যে দ্রুত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, এসে তারাই লং টার্মে দীর্ঘমেয়াদে যে সংস্কারগুলো প্রয়োজন করার দরকার সেটা করবে। সেটা সংবিধানে, যা সংবিধান কি এখনও সেই 72-এর সংবিধান আছে? 15 বার সেটাকে কাটাছেঁড়া করার পর তো আর নাই। তখন সেই সংসদে আলাপ আলোচনা হবে, তার মাধ্যমে নির্ধারিত হবে যে সংবিধানে কি কি অন্তর্ভুক্ত করা দরকার এবং হাসিনার মতো একটা ডিক্টেটরকে কি কি কনস্টিটিউশনাল ব্যারিয়ার্স আমরা দিতে পারি যাতে আগামীতে এটা না হতে পারে। আচ্ছা, আরেকটা হলো গিয়ে যে আপনি বলছিলেন যে, আপনার প্রশ্নটা যদি একটু রিপিট করতেন। আমি ঠিক আমি নিজেই ভুলে গেছি যে লাস্ট কোশ্চেনটা আপনাকে আমি কি করেছিলাম। আমি আপনার কাছে আসবো। আর সময় কিন্তু মনে হয় সময় যেহেতু জনকে নিয়োগ করতে পারছেন এবং করছেন, সে কথাটা আপনার বলে। কিন্তু 71 প্রশ্নে আপনাদের যে অবস্থানটা, সেটা কিন্তু আপনার সাধারণের মধ্যে এখনও ক্লিয়ার হয়নি। সেই জায়গাটা কি আপনি একটু বলবেন আমাদেরকে যে 71 প্রশ্নে আমরা অনেক সময় শুনেছি যে আপনার একটা স্টেটমেন্ট দেবেন, কিন্তু সেই স্টেটমেন্টটা কখনো আসেনি সামনে। দেখেন, মুক্তিযুদ্ধ পরবর্তী আমাদের তো 53 বছর বাংলাদেশে আমরা অতিবাহিত করছি। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের স্বাধীনতাকে ওন করে, এটাকে ধারণ করি আমরা আমাদের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে আসতেছি। একটা দেশ স্বাধীনতা উত্তর, সেই দেশের নাগরিকদেরকে কিন্তু আপনি বিবেচনায় নিতে হবে। তার মানে 53 বছরে আজকে যারা বয়স 55 বা 53 বছর, মানে সে ওই দিন জন্মগ্রহণ করেছে। আর যদি আপনি 60 ধরেন, তাহলে তার বছর হয়তো খুব বড় জোর 7 বছরের ছিল বা 10 বছরের ছিল। তা আপনি 53 বছরের আগের বিষয়ে এখন ভাববেন, নাকি আপনি এখন বর্তমান সময়টাকে নিয়ে আপনি সামনে এগোবেন? পৃথিবী আজকে কি বলে? আমেরিকা আমাদের জন্য উদাহরণ না? 71 একটা অনেক বড় প্রশ্ন, সেটা নিশ্চয়ই মীমাংসা, সেইটাকে সম্মানের সাথেই জামাত ধারণ করে। দিস ইজ জামাতের স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা তো কোনো, মানে এটার দিয়ে তো কোনো কোশ্চেন নাই। জামাত ইসলাম এটাও বলে যে আমরা
71কে বাদ দিয়ে 24 নয়, বরং 71-এর ধারাবাহিকতায় আমাদের প্রিয় 24-কেও আমাদের ধারণ করতে হবে। এই নতুন স্বাধীনতাটাকেও আমাদেরকে ওন করতে হবে, কারণ আমাদের এই 2 মাসে আমাদের নতুন একটা বাংলাদেশ আমাদের ছেলেরা, আমাদের জনতারা নিয়ে এসে দিয়েছে। সুতরাং সেই জায়গায় জামাত ইসলামের অবস্থান পরিষ্কার যে আমরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে শুধু না, এটাকে অক্ষত রাখার জন্য আমাদের নেতৃবৃন্দ জীবন দিয়েছে। আমি একটা কথা আপনাকে বলি, দেখেন, আমি 67 দিন রিমান্ডে ছিলাম। 67 দিন রিমান্ডের 2টো বেসিক কোশ্চেন আমার জন্য ছিল। এক, কেন বিএনপি থেকে আপনি আলাদা হচ্ছেন না? এবং আপনাকে আমি এটা বলি, আজকে অফিসিয়ালি আপনাকে বলতেছি, যদি আমি ওই দিন রিমান্ডে শুধু এটা বলি যে হ্যাঁ ঠিক আছে, আমি আমার দলকে মেসেজ দিচ্ছি যে আমরা বিএনপির সাথে নাই, তাহলে আমাকে সমস্ত মামলা থেকে খালাস করে দিয়ে, আমার রিমান্ড থেকে দিয়ে আমাকে তারা বাড়িতে পাঠিয়ে দেবে। যে শুধু বলেন যে আমি বিএনপির সাথে। আমি এটা কেন বলছি? সেকেন্ড কোশ্চেন ছিল যে আপনারা পার্শ্ববর্তী দেশ ভারতের বিরোধিতা করেন কেন? তা আমি বললাম আমরা তো বিরোধিতা করি না, আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ওন করতে গিয়ে যদি ভারতের কেন গোটা পৃথিবীর বিরোধিতা করতে হয় সেটা আমি করব। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির জন্য কখন গ্রেপ্তার করা হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে? আমরা যখন টিপাই মুখ বাদের বিরুদ্ধে আমরা নেমেছি, তখন আমাদের নেতৃবৃন্দের নামে সম্পূর্ণ হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হলো। নিজামী সাহেবের মতো লোক, যিনি 2 টাকার দুর্নীতিকরণ নাই বলে চ্যালেঞ্জ করেছেন, 2টা মন্ত্রণালয় চ্যালেঞ্জ। তো সেই নেতৃবৃন্দকে আপনি ফাঁসি দিয়েছেন কি? এই যে এখন দেখেন অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো জামাতের সরকার না, এটা বিএনপির সরকার না। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রসিকিউটরগণ বলেছেন যে এটা সম্পূর্ণ হাস্যকর, পৃথিবীর 8ম আশ্চর্যমূলক মানে বেচার ব্যবস্থাপনায় ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তো এটা দিয়ে ঠিক এটা প্রমাণিত হয় না যে 71 ইস্যুতে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে যে 4টা গুরুত্বপূর্ণ অভিযোগ সরকার হাস্যকরভাবে আওয়ামী লীগ দাঁড় করিয়েছিল, হত্যা, ধর্ষণ, লুটতরাজ এবং অগ্নিকাণ্ড, এই 4টার কোনোটার সাথে বাংলাদেশ জামাত ইসলামীর একজন সাধারণ কর্মীর কোনো সম্পর্ক তারা লিগ্যালি প্রমাণ করতে পারে না। শুধু তাই নয়, আমি বলি আপনাকে, এই আওয়ামী লীগই যে মুক্তিযোদ্ধা এবং রাজাকারের তালিকা করেছিল, সেখানে সবচেয়ে কম তালিকার মধ্যে আমাদের 33 জনের নাম এসেছিল, তার মধ্যে বেঁচে ছিলেন মাত্র একজন, বাকি কেউ বেঁচে ছিলেন না। তো এই তালিকা তো আওয়ামী লীগই করেছে। আমি বলছি না যে এই তালিকা সত্য মিথ্যা এটা কতটুকু, তো আওয়ামী লীগের তালিকা। সেই তালিকায় সর্বনিম্ন রাজাকারের তালিকা তো আপনি নিজেও জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী মাত্র 33 জনকে দেখানো হয়েছিল। আমি বলছি এটা সত্য মিথ্যা এটা পরের কথা, কিন্তু সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার সার্বভৌমত্বকে ওন করে। আর আমাদের ভালো সময় এবং আধিপত্য শব্দের সাথে বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক কালচারে আমরা করি না। না, এটা তো বহুবার আমরা বলেছি। আমাদের প্রফেসর গোলাম আজম সাহেব দেশে ফেরার পর ওনার যখন নাগরিকত্ব ক্যান্সেল হয়েছে, তারপর যখন এই নাগরিকত্ব আইনগতভাবে ফাইট করে আমরা পেয়েছি, উনি সেদিন আবার লাখো জনতার সামনে বাইতুল মোকাররমের উত্তর গেটে উনি পরিষ্কার বলেছেন যে 71 ইস্যুতে আমরা যে ভূমিকা নিয়েছি সেটা একটা রাজনৈতিক অবস্থান ছিল। সেই অবস্থান থেকে যদি আমাদের থেকে কেউ আপনারা কষ্ট পেয়ে থাকেন, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। এটা হয়েছে কি, এটা একটা কার্ড হিসাবে জামাতের জন্য রেখে দেওয়া হয়েছে যে কোনো ইস্যুতে আপনি যখন আর আমাকে আটকাতে পারবেন না। জামাত ইসলামীকে আপনি দুর্নীতিতে আটকাতে পারবেন না, জামাত ইসলামীকে আপনি চাঁদাবাজিতে ধরতে পারবেন না, জামাত ইসলামীর আপনি ধর্ষণের কাজ, এটা তো লিগ্যাল ইস্যু। এবং সেখানে এটা দেখার দায়িত্ব আওয়ামী লীগের নেতা, এটার দায়িত্ব পত্রিকার না। এটা মানে 100% ইন্টেনশনাল একটা নিউজ করা। এবং আমি মনে করি এই নিউজ শুধু জামাতের বিরুদ্ধে হবে না, এই নিউজ আরো দলের বিরুদ্ধে হবে। কেন হবে? এই বর্তমান পরিস্থিতিটাকে কোয়েশ্চেনেবল করার জন্য আপনি যে ভালো একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করতেছেন এবং যারা করতেছেন তাদের পিছনেই লেগে কেউ এই কাজটা করবেন। কারণ এই যে আমি বলেছি অবৈধ অস্ত্র, অবৈধ টাকা, এই টাকাগুলো তো কোথাও না কোথাও ইনভেস্ট হচ্ছে এবং তাদেরকে অ্যাসাইন করা হচ্ছে আপনার এই ফ্রেশ রাজনীতিটাকে কোশ্চেনেবল করা। সেই জায়গায় তারা এটা করবে। আমি মনে করি যে এই যে তারা নিউজটা করেছে, এটা 100% অসত্য একটা নিউজ করেছে এবং পরিকল্পিতভাবে তারা করেছে। বাংলাদেশ জামাত ইসলামীর যে আমির ডক্টর শফিকুর রহমান, ওনার যে আলহামদুলিল্লাহ আমরা মনে করি এটা আল্লাহর দেয়া নেয়ামত, আকাশচুম্বী জনপ্রিয়তা। এই জনপ্রিয়তাটা ওনার নিজস্ব অর্জন না, এটা বাংলাদেশের মানুষের ভালোবাসা। সেই ভালোবাসার জায়গাটা তাদের পছন্দ হচ্ছে না, সবার পছন্দ হওয়ার কথা না। যার পছন্দ হচ্ছে না তারা হয়তো এই কাজটা করছে। আমরা কোনো রিজয়েন্ডার দেখিনি, সেজন্য সেটা তো আগে আমরা যাচাই করব যে নিউজটা কোথা থেকে কিভাবে হয়েছে, সংগঠন নিশ্চয়ই যাচাই করবে। আমি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে শফিকুল ইসলাম মাসুদ যে কথাটা বললেন মুক্তিযুদ্ধ বিষয়ে